হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলকে মিডনাইট সান স্টাডিতে স্বাগত। তো তোমাদের আজকে আমি স্যাট পোর্শনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো এনএমএমএস এক্সাম কিন্তু আর কিছুদিনের মধ্যেই তোমাদের শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে স্যাট পোর্শনের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো তাপের যে চ্যাপ্টারটা আছে সেই তাপের চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন কি আছে। আমরা আগের ক্লাসে আমরা 10 পর্যন্ত আলোচনা করেছি, আজকে আমরা 11 থেকে শুরু করছি। বলছে যে বরফ তাপ বর্জন করে জলে পরিণত হয়, এই ঘটনাটাকে কি বলা হবে? বরফ বরফটা কি? বরফটা হলো একটা কঠিন পদার্থ। সেই কঠিন পদার্থটা তাপ বর্জন করে জলে পরিণত হচ্ছে, অর্থাৎ তরলে পরিণত হচ্ছে। তাহলে কঠিন পরিণত হচ্ছে তরলে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি গলন, অর্থাৎ গলে যাচ্ছে, তাই না? বরফ যদি গলে যায়, বরফ গলে গেলে আমরা কি বলি? গলন বলি। তাহলে কঠিন পদার্থ যদি তরলে পরিণত হয় সেটাকে আমরা বলবো গলন। তাহলে অপশান দুইয়েরটা সঠিক অ্যান্সার হবে। এবার দেখো, কঠিনীভবন কাকে বলবো আমরা? কঠিনীভবন হলো এই যে গলন আছে এর ঠিক বিপরীত প্রক্রিয়া বলতে পারি। কি করে? কঠিনীভবন মানে হলো যদি জলটা জমে বরফ হয়ে যায়, যদি জলটা জমে গিয়ে বরফ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো কঠিনীভবন। অর্থাৎ কঠিনীভবনের ক্ষেত্রে কি হয়? তরল পদার্থ হয়ে যাবে কঠিন পদার্থে রূপান্তরিত হবে। আর স্ফুটন কি? স্ফুটন মানে হলো যদি আমরা তরল পদার্থকে আরো তাপ প্রয়োগ করি, তরল পদার্থকে তাপ দিতে দিতে একটা সময় কি হবে? সেই তরলটা বাষ্পীভূত হতে শুরু করবে, তাই না? বাষ্পীভবন হতে শুরু করবে, সেটাকে আমরা বলবো স্ফুটন। আর বাষ্পায়ন মানে বাষ্পীভূত হয়ে যাওয়া, সেটাকে বাষ্পায়ন বলছে। পরের প্রশ্ন দেখো, সৌরতাপ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসার সময় বায়ুকে কি করে? সৌরতাপ অর্থাৎ সূর্য থেকে যে তাপটা আসছে পৃথিবীতে, সেই তাপটা বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসছে। সেই বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসার সময় বায়ুকে সে কি উত্তপ্ত করে, নাকি উত্তপ্ত করে না, নাকি শীতল করে দেয়, নাকি আয়নিত করে? তাহলে কি হবে এটা অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে সে কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। ওকে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। কি হয়, সূর্যের যে আলো, সেই সূর্যের আলোটা যখন ভূপৃষ্ঠে এসে পড়ে, তো বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে এসে ভূপৃষ্ঠে এসে পড়ে, ঠিক আছে? এই ভূপৃষ্ঠকে কি করে? প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর সেই উত্তপ্ত বায়ুটা আস্তে আস্তে কি হয়? উপরের দিকে উঠতে থাকে, চারদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? কিন্তু বায়ুমণ্ডলকে সরাসরি সে উত্তপ্ত করে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান 2। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13 বলছে যে তাপ প্রয়োগে বস্তুর কি ঘটে? উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা হ্রাস পায়, উষ্ণতা একই থাকে, নাকি অবস্থার পরিবর্তন হয়? তাপ প্রয়োগে বস্তুর কি হয়? তাপ প্রয়োগে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে অপশান একেরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমরা জানি তাপ প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়, আর যদি তাপ বর্জন করে তাহলে বস্তুর উষ্ণতা কিন্তু হ্রাস পায়। পরের প্রশ্ন দেখো, বলছে যে জল বরফে পরিণত হলে আয়তনে কি হয়? খুব ভালো প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলছে যে জল যদি বরফে পরিণত হয়ে যায়, ধরো ছিল জল, এই জলটা কি হচ্ছে? বরফে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে আয়তনে কি হবে? কমে, বাড়ে, একই থাকে, নাকি কোনোটি নয়? এটা হয়ে যাবে বেড়ে যায়। জল যখন বরফে পরিণত হবে তখন আয়তনে কি হয়? বেড়ে যায়। এর জন্য শীত প্রধান দেশে কি হয়? শীত প্রধান দেশে যে জলের পাইপগুলো থাকে, সেই জলের পাইপের মধ্যে দিয়ে যখন জলগুলো যায়, সে জলটা বরফে পরিণত হয়ে গেলে কি হয়? বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়। আয়তনে বেড়ে গেলে কি হবে? পাইপগুলো ফেটে যায়, ঠিক আছে? এর জন্য কিন্তু একটা ওদের অসুবিধার সৃষ্টি হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে আয়তনে বাড়ে। পরের প্রশ্ন দেখো, পারদ থার্মোমিটার খুব তাড়াতাড়ি বস্তুর উষ্ণতা পায়, কারণ পারদ থার্মোমিটার অর্থাৎ আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করি সেই থার্মোমিটার বলছে খুব তাড়াতাড়ি বস্তুর উষ্ণতা পায়, অর্থাৎ উষ্ণতাটা সে ধরে রাখতে পারে। কারণ পারদ থার্মোমিটার খুব কম তাপ নেয়, খুব কম উদ্বায়ী, তাপের সুপরিবাহী, নাকি তাপের কুপরিবাহী? দেখো, পারদ থার্মোমিটার যেটা রয়েছে না, অর্থাৎ থার্মোমিটার, সেই থার্মোমিটার কি হয়? আমরা যে থার্মোমিটারটা ইউজ করি সেটা কি হয়? সেটা দেখবে যে থার্মোমিটারের যে রিডিংটা সেটা কি হয়? ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাপ তাপ যদি পায় তাহলে সে কি হয়? সে আয়তনে বৃদ্ধি পায়, তার আয়তনে কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আয়তনে কেন বৃদ্ধি পাচ্ছে? তাপের সুপরিবাহী বলে।
তাপের সুপরিবাহী বলে, অর্থাৎ পারদ হলো তাপের সুপরিবাহী। অপশান 3-এরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে, বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়াকে আমরা কি বলবো? বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া মানেটা কি? বাষ্পীভবন মানে কি? বাষ্পীভবন মানে হলো, ধরো কোনো তরল পদার্থ আছে, সেই তরল পদার্থকে তুমি যদি একে মানে টেম্পারেচার যদি আমরা দিই, এটাকে যদি উত্তপ্ত করি, তাহলে কি হবে? সে তরল পদার্থ বাষ্পীভূত হবে, তাই না? বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হবে। এবার এর বিপরীত প্রক্রিয়া, বা এটাকে আমরা কি বলছি? বাষ্পীভবন বলছি। এর বিপরীত প্রক্রিয়া মানে কি? এর বিপরীত প্রক্রিয়া মানে হলো, যে বাষ্পীভূত হলো সেটা কি হয়ে যাচ্ছে? তরলে পরিণত হয়ে যাচ্ছে, বাষ্পটা হয়ে যাচ্ছে তরলে। তাহলে অ্যান্সার কি হবে এখানে? কঠিনীভবন, গলন, ঘনীভবন নাকি স্ফুটন? তাহলে বাষ্প থেকে তরলে হলে সেটাকে আমরা বলবো ঘনীভবন। দেখো আরো ভালোভাবে যদি আমরা এক্সপ্লেন করি, তোমরা জানো যে যে আমাদের যে বৃষ্টি হয়, তাই তো? বৃষ্টি কিভাবে হয়? আকাশে যে মেঘগুলো জমা হয়, সেই মেঘগুলো কি হয়, ওখানে অনেক ছোট ছোট জলকণা রয়েছে, অর্থাৎ বাষ্পগুলো রয়েছে। সেই বাষ্পগুলো কি হয়? বাষ্পগুলো জমে গিয়ে সেগুলো তরলে পরিণত হয়। তাহলে মহাকাশে মানে আকাশে কি হয়? বাষ্পগুলো সেগুলো কি হয়? তরলে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে তরলে পরিণত হয়ে যাওয়াকে আমরা বলবো ঘনীভবন, তাই না? সেই ঘনীভবন হচ্ছে, তারপরে সেটা বৃষ্টিরূপে ঝরে পড়ছে, অর্থাৎ জল বা তরল পদার্থ হিসেবে ঝরে পড়ছে। তাহলে এটাকে আমরা বলবো ঘনীভবন। এবার দেখো কঠিনীভবন কি? কঠিনীভবন আমরা পড়েছি অলরেডি, যে যদি কোনো তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থটা যদি, তরল পদার্থ কিসে রূপান্তরিত হবে? তরল পদার্থটা যদি কঠিন পদার্থে রূপান্তরিত হয়। অর্থাৎ যেমন আমরা বলি, জল যদি জমে গিয়ে বরফ হয়ে যায়, জল জমে কি হয়? বরফ হয়, তাহলে সেটাকে আমরা বলবো কঠিনীভবন। আর গলনটা কি? গলন মানে হলো, যদি বরফ যদি গলে গিয়ে, বরফ গলে গিয়ে যদি জল হয়, তাহলে সেটাকে আমরা গলন বলবো। আর স্ফুটন মানে হলো, কোনো তরল পদার্থ, সেই তরল পদার্থ যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে সেটা বাষ্পীভূত হবে, তাই তো? বাষ্পীভূত হবে, সেটাকে আমরা বলবো স্ফুটন। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 17 বলছে, পরিচলন প্রণালীতে প্রয়োগে তরলে তাপ সঞ্চারিত হয় কোন দিকে? তাহলে পরিচলন, তোমাদের প্রথমে জানতে হবে যে পরিচলন যে প্রক্রিয়াটা সেটা কি। আচ্ছা, তো তরলের স্থানান্তরটা কোন দিকে হয়? দেখো আমি যদি বলি, কোনো একটা পাত্র আছে, সেই পাত্রে এখানে ধরো জল আছে, এখানে জল আছে। এখন তুমি কি করলে, এখানে ধরো, এখানে এটাকে উত্তপ্ত করছো, ঠিক আছে? এখানে আগুন দিয়ে দিয়েছো, এটাকে উত্তপ্ত করছো। উত্তপ্ত করলে জলের কি হয়? জলের যে নিচের যে পোর্শনের, অর্থাৎ এই যে পাত্রটা আছে, পাত্রের নিচের পোর্শনের এই জায়গাটার কি হয়? এই জায়গাটার যে জলটা থাকবে, তরলটা থাকবে, সেটা সবার আগে উত্তপ্ত হবে। এবার এই উত্তপ্ত, যখন এই তরলটা উত্তপ্ত হবে, এই উত্তপ্ত তরলটা কি হবে? ধীরে ধীরে কিন্তু ওপরের দিকে উঠতে থাকবে। এটা কি হবে? ওপরের দিকে উঠতে থাকবে। তাহলে এটাকেই বলছে পরিচলন। এটা হলো পরিচলন। তাহলে পরিচলন প্রক্রিয়ায় তরল তাপ সঞ্চারিত হয় কোন দিকে? উপরের দিকে। অপশান 2 হবে সঠিক অ্যান্সার। কি হবে? উপরের দিকে তাপটা আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই না? সঞ্চারিত হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে তাপ প্রয়োগে তরল পদার্থে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হলে এমন পদার্থকে আমরা কি বলবো? তাপ প্রয়োগে আমরা কি জানি? যে কোনো একটা তরল পদার্থ, সেই তরল পদার্থ বলছে তাপ প্রয়োগে তরল পদার্থে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হলে, অর্থাৎ কোনো একটা কঠিন পদার্থ আছে, সেই কঠিন পদার্থকে আমরা জানি যে তাপ দিলে সেটা সাধারণত তরলে পরিণত হয়, এবং সেটাকে যদি আমরা আবার সেই তরল পদার্থকে যদি আমরা তাপ দিই, তাহলে সেটা কি হবে? তখন সেটা বাষ্পীভূত হয়, তখন সেটা বাষ্পীভূত হয়। কিন্তু এমন কিছু পদার্থ রয়েছে যেগুলো তুমি যদি এই কঠিন পদার্থগুলোকে তাপ দাও, তাহলে সে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তরল হচ্ছে না সে। এমন পদার্থগুলোকে আমরা কি বলবো? এমন পদার্থগুলোকে আমরা কি বলবো? এখানে যে অপশানগুলো আছে কি কি আছে? মোম, বরফ, আয়োডিন নাকি পিচ? এই 4টে অপশানের মধ্যে অ্যান্সার কি হবে? আর এমন পদার্থকে আমরা কি বলবো? এমন পদার্থকে আমরা বলবো ঊর্ধ্বপাতন। এই যে প্রক্রিয়াটাকে আমরা বলবো
ঊর্ধ্বপাতন। আর যে বস্তুটার তাহলে অ্যান্সার কি হবে এখানে? তোমাদের অ্যান্সার হয়ে যাবে আয়োডিন। আয়োডিনের ক্ষেত্রে আমরা এমন দেখতে পাই যেটা হলো কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 19। কঠিন পদার্থে তাপ সঞ্চারিত হয় কোন প্রক্রিয়ায়? তোমাদের এখানে এই যে পরিচলন, পরিবহন, পরিচলন আর বিকিরণ প্রক্রিয়া, এই তিনটে প্রক্রিয়া একটু ভালো করে সবাই বুঝে নাও। প্রথমত কঠিন পদার্থের মধ্যে দিয়ে কি হয়, ধরো আমি বলছি যে এটা একটা লোহার রড আছে, এটা একটা লোহার রড আছে, এখানে ধরো একটা উনুন আছে, ঠিক আছে, একটা উনুন আছে, সেই উনুনের মধ্যে তুমি কি করলে, এই লোহার রডটাকে ওর মধ্যে প্রবেশ করালে। এবার এখানে এখানে কি হচ্ছে, এখানে ধরো এখানে তাপ আছে, এখানে কয়লা আছে, এবার এটা কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, লোহার রডটা কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। এবার উত্তপ্ত হলে এই যে এর যে তাপটা কি হবে, আস্তে 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 কিন্তু তাপটা কিন্তু এখানে ছড়িয়ে পড়বে। আমরা যদি এখানে হাত দিই, হাত দিয়ে যদি ধরি, কিছুক্ষণ পরে দেখতে পাবো যে আমাদের হাতটা গরম হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ কি, তাপটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে কঠিন পদার্থের মধ্যে দিয়ে, কোনো একটা কঠিন পদার্থ, সে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ যেভাবে সঞ্চালিত হয় সেটাকে আমরা বলবো পরিবহন। কি বলবো আমরা? পরিবহন। তাহলে একটা আমরা জিনিস শিখলাম, পরিবহন কাকে বলে। পরিবহন মানে হলো সেটা কঠিন পদার্থের মধ্যে দিয়ে হয়, তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে, তাই তো? আচ্ছা, নেক্সট দেখো, তারপর হলো পরিচলন। পরিচলন জিনিসটা কি? পরিচলন হলো, আমরা আগে বলছিলাম যে ধরো এটা একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে জল আছে, পাত্রের মধ্যে কি আছে, জল আছে। এখন আমরা যদি এখানে এখানে যদি তাপ দিই, তাপ যদি দিই, তাহলে কি হবে, তাহলে কি হবে, এই জলগুলো ফুটতে আরম্ভ করবে, তাই না? আর জলের একেবারে যে পাত্রটা আছে, পাত্রের একেবারে নিচের যে তল, সেই তলের যে জলগুলো থাকবে সেগুলো সবার আগে উত্তপ্ত হবে। উত্তপ্ত হয়ে যাওয়ার পর সেগুলো কি হবে, সেই জলটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে, যেই পদার্থটা থাকছে অর্থাৎ তরলটা থাকছে, সেটা কিন্তু তার পুরোপুরি একটা চলন ঘটছে। তার কি হচ্ছে, চলন ঘটছে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় কি হচ্ছে, চলন ঘটছে। তার যে অণুগুলো রয়েছে, পদার্থের যে কণাগুলো রয়েছে, সেগুলোর চলন ঘটছে, তার জন্য এটাকে বলছে পরিচলন। এই পরিচলনটা আমাদের এটা সাধারণত তরলের মধ্যে এবং বাষ্প পদার্থ অর্থাৎ গ্যাসীয় পদার্থ, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে কিন্তু এটা দেখা যায়। তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে কিন্তু এই পরিচলন ব্যাপারটা আমরা দেখতে পাই। আর পরিবহন হলো কঠিন পদার্থের মধ্যে দিয়ে পরিবহনটা হয়। এবার পরিবহনে কিন্তু দেখো, এই যে অণুগুলোর কিন্তু স্থানান্তর ঘটছে না। অণুগুলো কি এখান থেকে এখানে চলে আসছে? আসছে না, কিন্তু পরিবহনে কিন্তু অণুগুলোর স্থানান্তর ঘটে। বোঝা গেল? এবার দেখো বিকিরণ প্রক্রিয়া। বিকিরণ প্রক্রিয়া মানে কি? বিকিরণ প্রক্রিয়া মানে হলো এই যে সূর্য আছে, সেই সূর্য থেকে যে আমরা যে তাপটা পাচ্ছি, সূর্য থেকে যে ডাইরেক্ট যে তাপটা আসছে, সেটা হলো বিকিরণ প্রক্রিয়া। ঠিক আছে, তো বিকিরণ প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট কোনো মাধ্যমের কিন্তু প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে সেটা হলো বিকিরণ প্রক্রিয়া। তাহলে কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে? অ্যান্সার হবে, সরি, অ্যান্সার হয়ে যাবে পরিবহন, অপশান এ। আচ্ছা, আজকের আমাদের লাস্ট প্রশ্ন বলছে যে তাপের ভালো বিকিরক হলো কোনটা? তাপের ভালো বিকিরক, এই প্রশ্নটা প্রায় সকলেই ভুল করে। এটা একটু ভালো করে মাথায় মনে রেখে দেবে। এটা, তাপের ভালো বিকিরক কারা হয়? যারা তাপের ভালো শোষক হয়। তাপের ভালো শোষক, তারাই তাপের ভালো বিকিরক হয়। তাহলে সেটা কোন বস্তু? সাদা বস্তু, লাল বস্তু, কালো বস্তু নাকি নীল বস্তু? ভালো শোষক, তাপকে সব থেকে বেশি অ্যাবজর্ব করে, শোষণ করে কোন বস্তু? কালো বস্তু। ঠিক আছে, তাহলে তাপের ভালো বিকিরক কি হবে? তাপের ভালো বিকিরকও কিন্তু সেই একই বস্তু হবে, অর্থাৎ কালো বস্তু হয়ে যাবে তাপের ভালো বিকিরক। আর ভালো প্রতিফলক যদি বলে ভালো প্রতিফলিত করে কে, তাহলে হয়ে যাবে তখন সাদা বস্তু। এটা মনে রেখে দেবে, বিকিরক যদি বলে তাহলে কিন্তু কালো বস্তু আমাদের অ্যান্সার করতে হবে। তো
তো তোমাদের আচ্ছা ম্যাট পোর্শন না, এখানে আমি ম্যাট লিখেছি, তোমাদের স্যাট পোর্শনটা আমি করাচ্ছি, ঠিক আছে? স্যাট পোর্শন করানো হচ্ছে। তো স্যাট পোর্শনের তোমাদের টাপের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের আমাদের তাহলে আজকের মিলে দুটো ভিডিও হলো। তো নেক্সট পরপর তোমাদের এই সিরিজটা চলতে থাকবে। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা 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 এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে। ওকে, আজকের জন্য আমরা এখানেই রাখছি।